আসসালামু আলাইকুম। নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে উদ্ভূত জ্বালানি সংকট উত্তরণে করণীয় ঠিক করতে 10 সদস্যের বিশেষ কমিটি করতে রাজি হয়েছে সরকার ও বিরোধী দল। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে কমিটি গঠনের প্রস্তাব দিলে সাধুবাদ জানান বিরোধী দলীয় নেতা। এর আগে জ্বালানি মন্ত্রী সংসদকে জানান 1 মে থেকে সার কারখানায় গ্যাস দেওয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। জনাব জয়নুল আবেদিন মাননীয় সদস্য। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয় দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উত্থাপনের মধ্য দিয়ে। বুধবার সংসদে জ্বালানি পরিস্থিতি সমাধানে আনা নোটিশ নিয়ে আলোচনায় বিরোধী দল থেকেও পরামর্শের প্রস্তাব করা হয়। তারই ধারাবাহিকতায় সংসদে ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানান এজন্য একটি কমিটি করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। 10 সদস্যের কমিটির সভাপতি করা হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন সরকার দলের 5 সদস্যের নাম। সাধুবাদ জানান বিরোধী দলীয় নেতা। আমাদের পক্ষ থেকে এখানে মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত, মাননীয় সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন নিজাম লক্ষ্মীপুর 4, মাইনুল ইসলাম শান্ত মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর 3, এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। আমি বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা, এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাল্লাহ নামগুলো পেশ করব। এই সময় স্পিকার বলেন দেশের যে কোনো সমস্যা এভাবে সমাধান সম্ভব। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয় দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এর আগে জ্বালানি মন্ত্রী সার কারখানায় গ্যাস দেওয়ার কথা সংসদকে জানান। যে বিগত সরকার পুরো সেক্টরটাকে আমদানি ভিত্তি করে দিয়েছে এবং বিশাল অঙ্কের বকেয়া রেখে গেছে। দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কৃষি ও সেচের কথা বিবেচনায় ঢাকায় লোডশেডিং এর বিষয়ে তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী। যেহেতু ফসল ওঠার মৌসুম, আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জ্বালানি সংকট নিরসনে করা কমিটির মতো ছাত্র রাজনীতির সংঘাতের সমাধানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন পানি সম্পদ মন্ত্রী। চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে 5 আগস্টের পর এখনো সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। সুতরাং আমি মনে করি ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, পরিত্যক্ত হওয়া দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে গ্যাস অনুসন্ধান করার কথা সংসদকে জানান জ্বালানি মন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনাকে নিন্দা জানিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাবে জ্ঞানের চর্চা করতে, রক্ত ঝরাতে নয়। কারণ মা বাবা সন্তানদের মানুষ হওয়ার জন্যই শিক্ষাঙ্গনে পাঠান। বৃহস্পতিবার মিরপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মেধার যত বিকাশ ঘটবে জাতি তত এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, রাজনীতি নয়, মেধাকে প্রাধান্য দিয়েই আগামীতে সরকার ও দেশ পরিচালিত হতে হবে, যা জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল। সেটা দুঃখজনক, সারা বাংলাদেশের চিত্র একরকম নয়, তবে সামান্য কোনো জায়গায় এটা ঘটুক এটা আমরা কামনা করি। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর। এই রক্ত যারই জোরক সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। যারই রক্ত জ্বলবে এটা দুঃখজনক। মা বাপ কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে।
শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকসু নেতা এবি জুবায়ের ও মোসাদ্দিক ইবনে মোহাম্মদ সহ বেশ কয়েকজন সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। শাহবাগ থানার ভেতরে ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান ঘিরে তৈরি হয় উত্তেজনা। অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে শিবির সমর্থিত ডাকসু নেতাদের উপর হামলা চালায়। ঘটনার সূত্রপাত একটি বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ছাত্রদলের দাবি, ওই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। যদিও অভিযুক্ত শিবির নেতা বলেছেন পোস্টটি ভুয়া এবং এই বিষয়ে জিডি করতে তিনি থানায় গিয়েছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতারা। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতাদের দাবি, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে। আহত নেতাকর্মীদের দেখতে ঢাকা মেডিকেলে গেছেন শিবিরের কেন্দ্রীয় নেতারা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। আবির, কি বলছেন শিবিরের নেতারা? শিবিরের নেতারা যেটি বলছেন যে এই ঘটনার সাথে শিবির বা ডাকসুর কোনো নেতাই এই ঘটনার সাথে জড়িত নয়। কিছুক্ষণ আগে তারা কথা বলেছেন সে গণমাধ্যমের সাথে, এবং যারা আহত হয়েছেন তাদেরকে এখানে মূলত দেখতে এসেছেন শিবিরের সেক্রেটারি কেন্দ্রীয় কমিটির এবং শিবিরের যারা নেতাকর্মীরা তারা বলছেন। তবে শিবিরের সেক্রেটারি তিনি বলেছেন যে আওয়ামী লীগের পেজ থেকে আবদুল্লাহ আল মাহমুদের নামে গুজব ছড়ানো হয়েছে। বলেন ঘটনার ডাকসুর নেতাদের উপর শাহবাগে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। মূলত এর আগে শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা, হাতাহাতি বা পাল্টাপাল্টির ঘটনা ঘটে। এতে সাংবাদিক সহ অন্তত 15 জনের অধিক আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা এমনটি জানতে পেরেছি। তাদেরকে কেউ কেউ এখনও ঢাকা মেডিকেল হাসপাতালে রয়েছেন এবং বাকিদের এখান থেকে পাঠানো হয়েছে। আরেকটি বিষয়, যে মূল যে ঘটনাটি সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে তৈরি একটি আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ উঠে ছাত্র শিবির নেতা আবদুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে। তিনি ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলের সদস্য পদপ্রার্থী ছিলেন বলেও জানা গেছে। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। জাইমা রহমানকে কটূক্তির অভিযোগে শাহবাগ থানায় মামলা করতে যান তারা। অন্যদিকে সংশ্লিষ্ট ছাত্র শিবির নেতা আবদুল্লাহ আল মাহমুদ দাবি করেন তার নামে ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করতে যান তার সহযোগীরা। এ সময় দুই পক্ষের মুখোমুখি হয় এবং কথা কাটাকাটি তর্কাতর্কিতে এক সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। কিছুক্ষণ আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তারা একটি ব্রিফিং করেছেন। তারা তাদের যে কয়জন আহত হয়েছেন, যারা তাদেরকে আহত করেছেন সে বিরুদ্ধে তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিচার চেয়েছেন। এবং যেটি দেখেছি যে সন্ধ্যা থেকে এই এলাকায় একটি থমথমে পরিবেশ বিরাজ করেছে। কিছুক্ষণ পরপরই একটি অপ্রীতিকর ঘটনা ঘটার এমন একটি সম্ভাবনা ছিল এই এলাকাতে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা জানছিলাম ঢাকা মেডিকেলের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে আবাসিক হলগুলোর পাঠকক্ষে এসি স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বৃহস্পতিবার বিকেলে কুয়েত মৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা হলে এসি হস্তান্তর শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, পর্যায়ক্রমে সকল হলে দ্রুততম সময়ের মধ্যে এসি স্থাপন করা হবে। রিডিং রুমে এসি না থাকা, মসজিদে অনুপযুক্ত পরিবেশ এবং ক্যান্টিনের মানহীনতা এসব বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। শিক্ষার্থী বান্ধব কাজের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক জটিলতা তৈরির অভিযোগ করেন ডাকসু ভিপি। এ সময় তিনি বলেন, সকল জটিলতা উপেক্ষা করে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে হল নির্মাণের কাজও দ্রুত শুরু হওয়ার কথা জানান সাদিক কায়েম। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগের বিষয় তুলে ধরতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে এডুকেশন এক্সপো। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান,
মালয়েশিয়ার শিক্ষা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নিক্সা গ্লোবাল কনসালটেন্সি এই এক্সপোর আয়োজন করে। এক্সপোর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের সিও ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, সহযোগিতায় ছিলেন জামালুল ইসলাম ও রাহাত হুসাইন। এক্সপোতে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে স্পট অ্যাডমিশনের সুযোগ পান শিক্ষার্থীরা। আগামী 24 এপ্রিল হোটেল এক্স রাজশাহী প্রতিষ্ঠানের আরেকটি এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।